ওকে, আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আমি ইমরান আহমেদ, সহকারী শিক্ষক, রিভারেন্ট গার্লস হাই স্কুল। আর আজকে আমি আবারও চলে আসলাম তোমাদের সাথে পদার্থবিজ্ঞানের আলোর প্রতিসরণ চ্যাপ্টারের নেক্সট টপিকটা নিয়ে। পূর্ববর্তী ক্লাসে আমরা কথা বলেছিলাম মূলত আলোর প্রতিসরণাঙ্ক নিয়ে। দেয়ার আর টু কাইন্ডস অফ প্রতিসরণাঙ্ক, দুই রকমের প্রতিসরণাঙ্ক রয়েছে। একটা ছিল আপেক্ষিক প্রতিসরণাঙ্ক আর একটা ছিল পরম প্রতিসরণাঙ্ক। আমি তোমাদেরকে আরো একবার রিকল করিয়ে দিচ্ছি কথাগুলো, যে প্রতিসরণাঙ্কের জন্য আমরা দুটো সূত্র পড়তাম। প্রতিসরণের সূত্র, প্রতিসরণের দ্বিতীয় সূত্র। আমরা এই দ্বিতীয় সূত্রটার নাম দিয়েছিলাম বা স্নেলের সূত্র। আর এই স্নেলের সূত্র থেকে কিন্তু আমরা পেয়েছিলাম প্রতিসরণাঙ্কের ধারণা, প্রতিসরণাঙ্কের ডিফারেন্ট ডেফিনেশন বা সংজ্ঞা। এর মধ্যে একটা ছিল কি পরম প্রতিসরণাঙ্ক, এবং আর একটা ছিল আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। এই জিনিসগুলো আমরা শিখেছিলাম। প্রতিসরণাঙ্কের পরে হয়ে গেল প্রতিসরণাঙ্ক। এই প্রতিসরণাঙ্কের পরে আমরা আজকে জাম্প করব পুরোপুরি নতুন একটা ব্যাপারে। এই ব্যাপারটা হচ্ছে, তোমরা বলতে পারো এটাকে কাইন্ডস অফ অ্যাপ্লিকেশন অফ রিফ্রাকশন অফ লাইট, অর্থাৎ আলোর প্রতিসরণের একটা বাস্তব প্রয়োগ। আমরা শুধু আলোর প্রতিসরণ করলে তো হবে না, এই আলোর প্রতিসরণ আসলে আমাদের বাস্তব জীবনে কোনো কাজে লাগে কি লাগে না, সেটাই মূলত আজকে দেখবো। তো এখানে একটু কিছু কথা না বললে একদম চলেই না। সে কথা হচ্ছে কি, আমরা যখন এই পদার্থবিজ্ঞান করবো বা কেমিস্ট্রি করবো বা বায়োলজি করবো, এই সায়েন্সগুলো যখন করবো আমরা, বা বিজ্ঞান বেসড সায়েন্স বেসড যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো যখন পড়বো, অ্যাকচুয়ালি সায়েন্স কঠিন। এটা হচ্ছে সত্যি কথা। প্রথমত যে সায়েন্সটা আসলেই কঠিন। এখন যদি তোমরা চাও যে এই সায়েন্সটা অন্য কোনো সাবজেক্টের মতো হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে, না, আসলে একদম কঠিন জিনিস তো কখনো সহজ হবে না। কঠিন জিনিস কঠিনই থাকবে। হয়তো কি করা যায়, ওই কঠিন জিনিসটার প্রতি তোমার যে অ্যাপ্রোচটা রয়েছে, তোমার যে চিন্তাধারা রয়েছে, আমি ওইটাকে চেঞ্জ করে দিতে পারি একটু ভালো করে, যদি আমি বুঝাতে পারি। যদি আমি ভালো টিচার হই, যদি আমি এটা তোমার কাছে ভালো করে রিপ্রেজেন্ট করতে পারি, প্রেজেন্ট করতে পারি, তাহলে ব্যাপারটা তোমার কাছে অনেকটা সহজ মনে হবে। আসলে কিন্তু সহজ না। ঠিক সেই একইভাবে এই সহজ করার যে কতগুলো কৌশল রয়েছে, টেকনিক রয়েছে, এর মধ্যে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক ইজ রিলেট টু লাইফ। ওকে, যে আমরা এই জিনিসটাতে শিখছি, এই জিনিসটাকে বাস্তব জীবনে কোনো কাজে লাগবে কি লাগবে না, আমরা এই জিনিসগুলো যদি আমরা জানি যে হ্যাঁ এটা তো আসলে এই কাজে লাগে, এটা তো এই কাজে লাগবে, তাহলে দেখবে জিনিসগুলোকে অনেক আপন মনে হয়, অনেক কাছের মনে হয়। লাইক তুমি যদি প্রথম কোনো একটা জায়গায় বেড়াতে যাও, দেখবে যাওয়ার সময় পথটা অনেক বড় মনে হবে, অনেক দূর মনে হবে, কিন্তু আসার সময় না আলটিমেটলি সেই পথটাকে খুব ছোট্ট মনে হবে। আচ্ছা, তো এক্সাম্পল বাদ, এখন আমরা শুরু করি মোর পড়াশোনা। আজকে আমি মূলত পড়াবো দুটো জিনিস, একটা নাম হচ্ছে সংকট কোণ, আর একটা নাম হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমি লিখে ফেলছি আমার আজকের আলোচনার টপিকগুলো পড়ে, এই পাশে করে লিখলাম যাতে এটা বোর্ডে সবসময় থাকে, তোমরা বুঝতে পারো যে আজকের ক্লাসটা কি নিয়ে হচ্ছে। আমি প্রথমেই কথা বলবো সংকট কোণ নিয়ে, তারপরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমাদের এই দুইটা আজকের আলোচনার বিষয়। প্রথমে আমি চলে আসবো সংকট কোণ। সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, আসলে এই সংকট কোণ কাকে বলে? সংকট কোণকে সাধারণত থিটা সি দিয়ে প্রকাশ করা হয়। এইটুকু আমরা ধরে রাখি। এবার আমরা দেখি সংকট কোণের ব্যাপারটা আসলে কি। দেখো, আমি এই একটা বিবৃত রাখলাম, এটা হচ্ছে আমার বিবৃত। ওকে, তো তোমরা অবশ্যই জানো যে বিবৃত আসলে কি করে। বিবৃত ডিফারেন্ট ঘনত্বের, আলাদা আলাদা ঘনত্ব দুটো মাধ্যমকে সাধারণত আলাদা করে রাখে। তাহলে অবশ্যই যেহেতু এটা বিবৃত রাখলাম, উপরে একটা মাধ্যম নিচে একটা মাধ্যম, আমি ধরে নিই আমার নিচের মাধ্যমটা একটু ঘন মাধ্যম, এটা হচ্ছে পানি, আমি ধরে নিলাম আমার সুবিধার জন্য। আসলে পানি নাও হতে পারে, অন্য কিছু হতে পারে, কাজ হতে পারে, আদারওয়াইজ এনিথিং, কিন্তু এটা ঘন একটা মাধ্যম। আর উপরে একটা আমি ধরে নিলাম বায়ু, বাতাস। তো ডেফিনেটলি বাতাসের চেয়ে এই পানি বা কাজগুলি এটা কিন্তু ঘন। তাহলে বিদ্যুৎ কি করলো, বিদ্যুৎ বায়ু এবং এই নিচে কিছু একটাকে আলাদা করে রাখছে, ঘন দুটো মাধ্যমকে আলাদা করে রাখলো, মাঝখানে বিদ্যুৎ। ওকে, এবার আমরা কি করবো, এবার আমি মাঝখানে আর একটা জিনিস শিখে ফেলি, আগে উঠে ফেললাম, এটা কিন্তু আসলে আগে আগে ঠিক না, তারপর লিখলাম সুবিধার জন্য। এটার নাম হচ্ছে অভিলম্ব। অভিলম্ব। এবার দেখো তো, আলোক রশ্মি যদি এই সোজা এখানে আসে, তাহলে তার যাওয়ার কথা ছিল এইখানে, কিন্তু আমরা জানি যেহেতু হালকা থেকে ঘনকে আসছে, তাই সে অভিলম্বের দিকে এখানে একটু সরে আসছে। এই ঘটনার নাম, এটা হচ্ছে আই আপতন কোণ, এটা হচ্ছে আ প্রতিসরণ কোণ। এই জিনিসগুলো আমাদের সব জানা, আগে থেকেই জানা। ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, আপতন কোণের দিকে আপতন কোণটা ছোট হয়ে যাচ্ছে, অভিলম্বের দিকে সরে আসছে। এটা হচ্ছে আলোর প্রতিসরণ ইন জেনারেল। কিন্তু আজকে যে আমরা এই সংকট কোণটা পড়বো, সেই ক্ষেত্রে নতুন একটা সমস্যা উদ্ভব হয়। কেমন দেখি, আমি এগুলো সব মুছে ফেলি।
দেখো আমরা তো জেনারেলি অভ্যস্ত কিন্তু আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে এই ঘটনাটার সাথে। আজকে একটু উল্টো করে করবো, আলোক রশ্মিকে আমি ঘন থেকে হালকা মাধ্যমে নিয়ে যাবো। আলোক রশ্মি এখন কোথায় যাচ্ছে? ঘন থেকে হালকা মাধ্যমে, অর্থাৎ এর যাওয়ার কথা ছিল এরকম একটা জায়গায়। সে কি করবে? স্বভাবতই একটু দূরে সরে যাবে, কারণ হালকা থেকে যদি ঘন থেকে যদি হালকায় যায় তাহলে আপতন কোণটা একটু বড় হয়, অভিলম্ব থেকে প্রতিসরিত রশ্মি একটু দূরের দিকে সরে আসে। তাহলে এটা আমার আই, এটা আমার আর, এটা আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ। এখন তুমি যদি এটাকে আরেকটু বড় করো, আমি বুঝতে পারি একটু যদি বড় করি তাহলে এই কোণটা একটু বড় হবে। এরকম বড় করতে করতে একটা সময় দেখা যাবে এই আপতন কোণের কোনো একটা মানের জন্য প্রতিসরণ কোণ একদম এই সোজা চলে যাচ্ছে প্রতিসরিত রশ্মি, আর মোট কোণের মান হচ্ছে এইটা বড়টা। বড়টা কত ডিগ্রি? বড়টা হচ্ছে 90 ডিগ্রি। যদি এটা না থাকে তাহলে এই কোণটার মান কত? 90 ডিগ্রি। তাহলে দেখো তো, এটা মুছে ফেললাম কারণ এর ফাংশনটা শেষ হয়ে গিয়েছে। এই আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান আমি পাচ্ছি কয় ডিগ্রি? 90 ডিগ্রি। আবারও বলছি, এই আপতন কোণটার জন্য আমি প্রতিসরণ কোণের মান পাচ্ছি কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো মাই পয়েন্ট ইজ, এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ কাকে বলে? সংকট কোণ। আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তাকে সংকট কোণ বলে। লেট মি রিপিট, আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তাকে সংকট কোণ বলে। আর এক্ষেত্রে ডিরেকশনাল লাইট ইজ অলওয়েজ ঘন থেকে হালকা। আলোক রশ্মি ঘন থেকে হালকায় যাওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তাকে কি বলে? তাকে সংকট কোণ বলে। সংকট কোণকে আমরা সাধারণত থিটা সি দিয়ে প্রকাশ করি। সো এটা হচ্ছে আমার থিটা সি। ক্লিয়ার? তো এই ছিল আমার সংকট কোণের ধারণা। গেল সংকট কোণের ধারণা। তাহলে স্যার এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এইটা আবার কি জিনিস? এটা কোত্থেকে আসছে? এটা কোন কাজে লাগবে? অবশ্যই কাজে লাগবে, খালি কাজে লাগবে না। এই ফোনে যে দেখতেছো এখন বসে বসে ইউটিউবের ভিডিও, এই ইউটিউবের ভিডিও তোমার কাছ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্যই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের বিশাল ভূমিকা রয়েছে। তো আজকে আবার শুরু করি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তোমরা কিন্তু এতটুকু বুঝতে পেরেছো যে সংকট কোণ হচ্ছে এটা, থিটা সি। এই জন্য আপতন কোণের সব এই জন্য আলোক রশ্মি 90 ডিগ্রি কোণ করে এই বিভেদ তল ঘেঁষে সোজা চলে গেল। আচ্ছা সামহাও যদি মনে করো যদি এমন হয় এই সংকট কোণের চেয়েও বড় যদি কোনো আপতিত হয় এখানে আলোক রশ্মি এভাবে, তাহলে কি হবে? এটা একটা কনফিউশনের ব্যাপার না, যে প্রতিসরণ মানে তো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে চলে যাওয়া, তা আলোক রশ্মি এই মাধ্যম থেকে ওই মাধ্যমে চলে যাচ্ছে, ভালো কথা গেছে। কিন্তু এইটা দিছে এই সোজা, যদি তার চেয়ে বড় হয় তাহলে কি হবে? আমি তো দেখতেছি কোন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তখন কি হবে? আসলে তখন আলোক রশ্মি দ্বিতীয় মাধ্যমে আর যাবেই না। আমি যদি এটাকে প্রথম মাধ্যম ধরি, ঘন মাধ্যম কেন, এটাকে যদি আমি দ্বিতীয় মাধ্যম ধরি তাহলে কি হবে? আলোক রশ্মি দ্বিতীয় মাধ্যমে মোটে যাবেই না, পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসবে। ওকে, তাহলে প্রথম মাধ্যমে ফিরে আসার কন্ডিশন কি? শর্ত কি? শর্ত হচ্ছে এই আপতন কোণটা সবসময় থিটা সি বা সংকট কোণের চেয়ে বড় হবে। এই হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত। আমি এবার সংজ্ঞাটা বলি। সংজ্ঞা হচ্ছে এমন: আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময়, আবারও বলছি, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণের মান যদি সংকট কোণের চেয়ে বড় হয়, আপতন কোণের মান যদি সংকট কোণের চেয়ে বড় হয় তাহলে আলোক রশ্মি দ্বিতীয় মাধ্যমে মোটে যাবেই না, সে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসবে। আর এই যে ফিরে আসার ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় মূলত আলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ইটস ওকে, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে। এবার আমি একটা কাজ করি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন দেখাই দিচ্ছি যে কি কাজে আসলে এই জিনিসটা লাগে। দেখো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের অ্যাপ্লিকেশন যদি করতে যাই তাহলে বললাম তো, এক্সাম্পলটা এমন করে দিলাম যে আমাদের এই যে যোগাযোগ ব্যবস্থা কিন্তু বড় একটা ভূমিকা পালন করে। বর্তমান যোগাযোগ ব্যবস্থায় তার চেয়ে বেশি ভূমিকা পালন করে অপটিক্যাল ফাইবার। এই অপটিক্যাল ফাইবারের আসলে ভালো কোনো বাংলা নেই, কিন্তু বর্তমানে বাংলা করা হয় আলোক নল। কিন্তু একদম আনাড়ি একটা বাংলা। এই আলোকনলটা কেমন? আলোকনল এরকম একটা চিকন কাচের তন্তু। কিসের তন্তু? কাচের তন্তু, যার এরকম পুরো দেয়াল রয়েছে, এরকম পুরো এর একটা দেয়াল রয়েছে। মানে এই দেয়ালটা, এই যে পুরো জায়গাটুকু আমি আঁকলাম, এটা কিন্তু কাচ, আর এর মধ্যে হচ্ছে ফাঁকা জায়গা। তাহলে এই দিয়ে কি হবে? এই কোনো কাজে লাগে নাকি? হ্যাঁ, অবশ্যই কাজে লাগে। আলোক রশ্মিকে মূলত এই পাশ থেকে ঢুকিয়ে দেওয়া হয় এই নলের মধ্যে। তাহলে দেখো, আলোক রশ্মি এটা হালকা মাধ্যম, এটি যেহেতু কাচের মধ্যে প্রবেশ করে হালকা থেকে ঘনতে যায়, ঘন থেকে যখন এই বাইরে যাওয়ার চেষ্টা আলোক রশ্মি করে, কিন্তু তখন আপতিত হয় সবসময় পূর্ণ অভ্যন্তরীণ কোণ তৈরি করে, মানে সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হয়। ফলে কি হয়? আলোক রশ্মি দ্বিতীয় মাধ্যমে যেতে পারে না। কি করে? আবার এই প্রথম মাধ্যমে এদিকে ফিরে এসে দেখে কাচের মধ্যে প্রবেশ করে ঘন এটা হালকা,
হালকা আসার চেষ্টা করে, কিন্তু দেখে কি যে এই যে আপতন কোণ উৎপন্ন হচ্ছে এটা সংকট কোণের চেয়ে বড়, তার মানে হচ্ছে দ্বিতীয় মাধ্যমে এখন যেতে পারবে না। কি করবে? তখন আবার পুরো অভ্যন্তরীণ প্রতিফলন হয়, এপাশে চলে আসে, এখানে সেই একই ঘটনা ঘটে, এবার বাইরে থেকে বের হয়ে আসবে। দেখো আলোক রশ্মি যদি এখান থেকে ঢুকিয়ে দেওয়া হয়, সেই পাশ থেকে বের হবে, কিন্তু এই যে জায়গাটুকু এর মধ্যে থেকে গেল, কিসের গতিতে গেল? এইটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আলোক রশ্মি কিন্তু 3 × 10⁸ মিটার/সেকেন্ড বেগে কিন্তু চলে আসবে। এই বড় একটা বেগ, এই বেগটাই আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ যোগাযোগ ব্যবস্থা যত দ্রুত সম্পন্ন হবে যোগাযোগ তত কার্যকর হবে। আর এই কার্যকর যোগাযোগ ব্যবস্থা স্ট্যান্ড করার জন্য, এস্টাবলিশ করার জন্যই মূলত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটাকে মূলনীতি ধরে এই আলোক নল প্রতিষ্ঠা করা হয়, এই আলোক নল তৈরি করা হয়। আর এই আলোক নল বা অপটিক্যাল ফাইবারের যে সুবিধাগুলো রয়েছে, আমরা এখন বাসায় বসে ল্যাপটপ কম্পিউটার টিপাটিপি করার সময় না এই সুবিধাটা কিন্তু পরিপূর্ণভাবে গ্রহণ করছি। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস মূলত এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে মূলত আমরা আলোচনা করব এই অধ্যায়ে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো রয়েছে, অর্থাৎ এই লাইট, আমি তো আগেই বলেছিলাম তোমাদের মনে হয় কোনো একটা ক্লাসে যে এই যে আলোক বিজ্ঞান বা অপটিক্স মূলত দুটো অংশে বিভক্ত। একটাকে বলা হয় ভৌত আলোক বিজ্ঞান, ওকে, বা ফিজিক্যাল অপটিক্স, আর একটাকে বলা হয় জ্যামিতিক আলোক বিজ্ঞান, জিওমেট্রিক অপটিক্স। আচ্ছা, তো এই ছিল আমাদের মূলত ভৌত আলোক বিজ্ঞানের অংশ, এখানে ম্যাথমেটিক্স থাকবে, এরকম করে থাকবে। আর জ্যামিতিক আলোক বিজ্ঞান কি? জ্যামিতিক আলোক বিজ্ঞানে আমরা এর পরের ক্লাসে শুরু করব লেন্স থেকে, মানে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা করে তারপরে আমরা লেন্স থেকে শুরু করব। লেন্সের মধ্যে কিভাবে চিত্র গঠিত হয়, কিভাবে বিম্ব গঠিত হয়, এই ব্যাপারগুলো মূলত জ্যামিতিক আলোক বিজ্ঞানের আলোচনার বিষয়। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা আবার দেখা হবে, আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সমাধান করব, তারপরে চলে যাবো লেন্সের মধ্যে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য রইল অসংখ্য অভিনন্দন। ধন্যবাদ।